টেস্ট ম্যাচ, তৃতীয় দিন, অপোনেন্টের লিথাল ফাস্ট বোলিং অ্যাটাক, আপনার খুব বড় লিড নেই, কিন্তু আপনার নাম্বার 3 ব্যাটার যিনি সেট হয়ে আছেন 28 রানে ব্যাট করছেন, তিনি এই ধরনের একটা শট খেলে আউট হয়েছেন, আপনার কেমন লাগবে? খুব স্বাভাবিকভাবেই যে কোনো সার্কামস্টেন্সে আপনি ভাববেন যে এই ব্যাটা এটা কি করলো, দু একটা গালি টালিও দিতে পারেন। কিন্তু গতকাল খেলাটা যারা দেখেছেন তারা শাহাদাত হোসেন দীপুর এই আউটের জন্য গালি তো তাকে দেবেনই না, উল্টা আফসোস হতে পারে যে ইস, দীপু আউট হয়ে গেল। এই কথাগুলো কেন বলছি সেটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে দীপু ব্যাটিংয়ে নামার আগে কি হয়েছে। কি হয়েছে জানেন? নাহিদ রানা হয়েছিল। নাহিদ রানা, আমি প্রথম টেস্টের আগে বলেছিলাম যে আই এম ভেরি এক্সাইটেড টু সি নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিয়ান পিচে কিভাবে বল করেন। এই 145-150 গতিতে তিনি বল করবেন, দেখতেই ভালো লাগবে। তিনি শুধু আমাকে না, আমাদেরকে না, পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। গতির ঝড় তুলে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদের কানের কাছে বল গেছে, নাকে, চোখে, মুখে, বুকে, কাঁধে, কোথায় লাগেনি বল। নাহিদ রানা পুরো ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপের শিরদাঁড়াতে ভয়ের স্রোত বইয়ে দিয়েছেন। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আর হ্যাঁ, ওই যে আমি যে বলছি যে স্মাইলিং অ্যাসাসিন, এক একটা উইকেট পাওয়ার পর তার সেলিব্রেশনটা হচ্ছে থামস আপ, একটা হাসি, একটু এইভাবে করে ঘাড়টা কাঁধটা একটু ঝাঁকিয়ে নেন, মানে শিশু সুলভ একটা ভঙ্গিমা সবসময় কিন্তু তার মধ্যে থাকে, যেটা আরো বেশি এনজয়েবল, দেখতে খুব ভালো লাগে। ওয়েস্ট ইন্ডিজ 70 রান 1 উইকেট, এইখান থেকে নাহিদ রানা ঝড়ে তারা একেবারে উড়ে গেল। তাসকিনও একটা উইকেট পেয়েছেন, হাসান মাহমুদ উইকেট পেয়েছেন দুটো, তাইজুল একটা উইকেট পেয়েছেন, মেহেদী মিরাজ একটা উইকেট পেয়েছেন, অর্থাৎ সমস্ত বোলার, সব বোলারই কিন্তু উইকেট পেয়েছেন। এবং এই জন্য আমি বারবার বলি, ভাই 5টা বোলারের কম নিয়ে টেস্ট খেলতে নামিস না। এবং 5 বোলার নিয়ে খেললে কি হয়, গত টেস্টের সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে 152 রানে অল আউট করেছে, এবার তো 150 রানও করতে দিল না বাংলাদেশ। হ্যাঁ, ব্যাটিং একটা কনসার্ন, কিন্তু ভাই ওটা ওই 8 নাম্বার ব্যাটার নিয়েও আপনি রান করতে পারবেন না। প্রথম 7 জনকে যা করার তাই করতে হবে। নাহিদ রানাতে ফিরে আসি। নাহিদ রানা যে 5টা উইকেট নিয়েছেন, ওই 5 উইকেট কিন্তু শুধুমাত্র উইকেট সংখ্যা বা ওই কলামে নাম্বার 5 মাহাত্ম্যটা সেখানে থেমে যায়নি। তিনি যেটা করেছেন, ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা বাংলাদেশি ব্যাটারদেরকে বাউন্সারে পর্যদস্ত করে আর স্লেজিং করে যেভাবে আসলে বিরক্ত করছিল, বাংলাদেশ নাহিদ রানাকে দিয়ে সেটার প্রতিশোধটা নিয়েছে। আমার এখনো মনে আছে নাম্বার 10 এন্ড 11 কেমার রোচ এবং জেডেন সিলস যখন ব্যাট করছেন, জেডেন সিলস মাত্র নামলেন, মিরাজকে একটা ছক্কা মারলেন তিনি, তারপরে ওভারের শেষ বলে একটা সিঙ্গেল নিলেন। সিঙ্গেল নেওয়ার পর বাংলাদেশি ফিল্ডারদের সে কি উচ্ছ্বাস, ইয়ে নাহিদ রানা, সবাই হাততালি দিচ্ছে, কারণ জেন্ডেন সিলসকে পরের ওভারে নাহিদ রানাকে ফেস করতে হবে। প্রথম বলটা কোনো মতে বেঁচে গেলেও দ্বিতীয় বলটা একটা সিঙ্গেলও নিয়েছেন। কেমার রোচ বাঁচতে পারেনি, কেমার রোচ আউট হয়ে গেলেন, নাহিদ রানার 5th উইকেট ছিল সেটা। কিন্তু কেমার রোচকে শুধুমাত্র ক্রিজ থেকে না, মাঠ থেকে গতকালকের জন্য আউট করে দিয়েছেন নাহিদ রানা। এর আগে 2বার বাউন্সার দিয়ে, একবার হেলমেটে বল লাগিয়েছেন, তখনও ফিজিওকে মাঠে নামতে হয়েছে, এবং একবার কাঁধে বল লাগিয়েছেন, তখনও ফিজিওকে মাঠে নামতে হয়েছে, এবং কাঁধের ইনজুরিটাই কেমার রোচের জন্য খুব ঝামেলার কারণ হয়ে গেছে। গতকালকে তাকে স্ক্যান করতে পাঠানো হয়েছে যে কোনো ফ্র্যাকচার বা কোনো চির বা কোনো মাসেল টিয়ার এই ধরনের কিছু আছে কিনা। এবং কেমার রোচ যখন নতুন বলটা হাতে নিতে পারেননি, তখন বাংলাদেশের টপ অর্ডার তারা কিন্তু সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করে ফেললো। শুরুটা কিন্তু সেরকম মনে হচ্ছিল না। অ্যাজ ইউজুয়াল জয় একইভাবে আউট হয়ে গেছেন প্রথম ওভারেই, এবং ওয়েস্ট ইন্ডিয়ানরা তো বল শুরু করার আগেই মাঠে নেমেই স্লেজিং শুরু করেছিল। বিশেষ করে জয় আউট হয়ে যাওয়ার পর সে, ঠান্ডা তো অনেক দূরের কথা, আরো বেশি গরম হয়ে গেছেন তারা। নামলেন দীপু, তখন আমরা বুঝতে পারলাম, তখন আমরা জানতে পারলাম যে মুমিনুল অসুস্থ। আমি তো ভাই পার্সোনালি খুব ভয় পেয়ে গেলাম যে 1 উইকেট গেল জয়, তাহলে দীপুও আউট হয়ে যাবে, তাহলে সাদমানও আউট হয়ে যাবে, তার মানে 3 উইকেট তো আমি ধরে রাখলাম। প্রথমে তাই মনে হচ্ছিল ভাই, জেডেন সিলস, আলজারি জোসেফ তাদেরকে কিন্তু ওভাবে ভালো মতো খেলতে পারছিলেন না। দীপুর একটা বল বুকে লাগলো, লেংথে ছেড়ে দিয়েছেন, তারপর কয়েকটা ছাড়লেন, মনে হচ্ছিল যে অফ স্টাম্প উড়ে যাবে। হুট করে দীপু ভাবলেন যে আমাকে গিয়ারটা শিফট করতে হবে, এভাবে আসলে ওদেরকে বল করতে দিলে ওরা সারাদিন এভাবেই করে যাবে। তো তখন তিনি কাউন্টার অ্যাটাক করলেন। কি সেই কাউন্টার অ্যাটাক! একটা লাইফ পেয়েছেন বটে, তবে সেটা হাফ চান্স ছিল, কিন্তু সেই কাউন্টার অ্যাটাকটা কি করলো, আস্তে আস্তে ওয়েস্ট ইন্ডিয়ানরা ঠান্ডা হয়ে গেল। ক্রেগ ব্রাথওয়েট ওভার অ্যাটাকিং ফিল্ডকে সরিয়ে নর্মাল ফিল্ডিং এ আসলেন, তখনই দীপু আউট হয়ে গেছেন, এবং তখনই আমরা বলছিলাম ইস, দীপু যদি আরেকটু টিকতে পারতো। এরপরে কি হলো, মুমিনুল তো পারলেন না, নামলেন মেহেদী হাসান মিরাজ লিটনের আগে। মেহেদী হাসান মিরাজ আরেক কাঠি সরেস, তিনি দীপুর অসমাপ্ত কাজটাকে টেনে নিলেন। একটা সময় আমার মনে আছে তিনি ব্যাটিং এ নামার পরপরই শামার জোসেফকে টানা 4টা 4 মেরেছেন 1 ওভারে।
পরের ওভারে সাদমানের মধ্যেও আসলে সেই অ্যাটাকিং ক্রিকেটের আত্মাটা ভর করলো। তিনি কি করলেন, তিনিও প্রথম 2 বলে 2টো 4 মারলেন এবং ওই জায়গা থেকে সাদমানও কিন্তু কিছু রান করে ফেলেন। বাংলাদেশ একসময় কিন্তু 6.5 রান রেটে ব্যাট করছিল এবং এরপরে লাঞ্চের পরে সাদমান আউট হয়ে গেছেন। মেহেদী হাসান মিরাজও আসলে আউট হয়ে গেছেন। লিটন কুমার দাসও আউট হয়ে গেছেন। দিন শেষে বাংলাদেশও 5টা উইকেট হারিয়ে ফেলেছে। তবে জাকের এখনো রয়েছেন, তাইজুল ব্যাট করছেন তার সাথে। মুমিনুল আমরা আশা করব আজকে কোনো সময় হয়তো ফিট থাকবেন ব্যাট করার জন্য, কারণ 10টা রানও যদি করতে পারেন, এই 10 রান আসলে এই পিচে 50 রানেরই সমান। বিশেষ করে লিডটা বাংলাদেশের কিন্তু ইতিমধ্যে 200 পার হয়ে গেছে। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ অলরেডি আন্ডার প্রেশার। এটাকে বাংলাদেশ আজকে প্রাথমিকভাবে চাইবে লিডটা যেন অন্তত 250 ক্রস করে। 250 ক্রস করে ফেলার পরে ওয়েস্ট ইন্ডিজের জন্য আরো কঠিন হবে। অলরেডি কঠিন, কারণ জ্যামাইকার এই মাঠে এই 211 চেস করেও কোনো দল এখন পর্যন্ত জিততে পারেনি। সুতরাং অলরেডি টার্গেট যাই হোক না কেন, ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু রেকর্ডই করতে হবে। তো বাংলাদেশের বোলিং এর সামনে সেই কাজটা খুব একটা সহজ হবে না। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং এও আসলে 1-2 জন ছাড়া খুব একটা ক্লাস বা খুব একটা স্কিলফুল ব্যাটার আমি অন্তত মনে করি যে নেই। বাংলাদেশের পেসাররা খুব ভালো ফর্মে রয়েছে। মেহেদী এবং তাইজুল তারাও কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন এই টেস্টে, কারণ এই পিচে কিন্তু স্পিনারদের জন্যও সাহায্য রয়েছে। সুতরাং আমি বলবো যে বাংলাদেশ একটু যদি সেন্সিবল খেলে, অ্যাটাকিং ক্রিকেটটা যদি খেলতে পারে এবং আমি বলি ক্যারিড অ্যাওয়ে যদি না হয়ে যায়, তাহলে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা রয়েছে এই টেস্টটা জিতে নেওয়ার।